আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ব্লাডের মধ্যে কি কি থাকে, রক্তরস আর রক্তকণিকা দুভাগে ভাগ করছিলাম। আমরা রক্তরসের উপাদানগুলো পড়ছি, আজকে পড়বো হচ্ছে রক্তকণিকা। ব্লাডের মধ্যে রক্তকণিকার পরিমাণ কত ছিল? রক্তকণিকা ছিল হচ্ছে 45%। এখন আমরা দেখি যে ব্লাডে কয় ধরনের রক্তকণিকা থাকে। ফার্স্টে যদি দেখি তাহলে কি আমার আরবিসি। আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসল। তারপরে কি একটা আছে আমার ডব্লিউবিসি। এরপরে আছে আমার প্লাটিলেট। এখন দেখো এই যে ডব্লিউবিসি কে আবার দুই ভাগে ভাগ করা যায় তার সাইটোপ্লাজমে ডানার উপস্থিতির উপর ভিত্তি করে। এখন কিভাবে ভাগ করব? ডব্লিউবিসি কে দুই ভাগে ভাগ করে চলো। ফার্স্টে দেখা যায় হচ্ছে ও দানাদার বা অ্যাগ্রানুলোসাইট। আর হচ্ছে আমার দানাদার বা গ্রানুলোসাইট। গ্র্যানিউলস মানে কি? গ্র্যানিউলস মানে হচ্ছে দানা। এখন দেখো এই অদানাদার আর দানাদারের মধ্যে আবার ভাগ আছে। অদানাদারের মধ্যে কি আছে? অদানাদারের মধ্যে আছে আমার মনোসাইট, আর দানা আর একটা আছে লিম্ফোসাইট। আর গ্রানুলোসাইটের মধ্যে কি কি আছে? দেখো গ্রানুলোসাইটের মধ্যে আছে হচ্ছে নিউট্রোফিল, তারপরে ইউসোনোফিল, বা ইউসিনোফিলও বলে, আর হচ্ছে বেজোফিল। এখন দেখো গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট কিভাবে মনে রাখবা? এই যে দেখো ফিল, গ্রানুলোসাইট কথাগুলোর মধ্যে ফিল আছে, তার মানে কি আমরা দানা ফিল করতে পারতেছি। এভাবে তুমি মনে রাখতে পারো যে গ্রানুলোসাইট হচ্ছে আমার ফিল যুক্ত যে কণাগুলো, সেগুলো হচ্ছে আমার গ্রানুলোসাইট। আচ্ছা, এখন আমরা আজকে আলোচনা করব মেইনলি আরবিসি নিয়ে। আরবিসি মানে কি? আমার লোহিত রক্তকণিকা। এখন দেখো আরবিসি নিয়ে কথা বলার আগে আমার দেখতে হবে যে আরবিসি কিরকম দেখতে, তার পরিচয়টা আমরা দেখি আগে। আরবিসি হচ্ছে কি? ভাসমান গোলক, মানে গোলকের মতো, আর কি দ্বি অবতল, আর নিউক্লিয়াস বিহীন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যে আরবিসি এরকম নিউক্লিয়াস বিহীন। এখন দেখো আমাদের বডিতে বা উদ্ভিদ কোষে কিছু কিছু কোষ আছে যাদের মধ্যে নিউক্লিয়াস নাই। এখন দেখো নিউক্লিয়াস বিহীন আর কি কি আছে? নিউক্লিয়াস বিহীন লোহিত রক্তকণিকা পেলাম, তারপরে আমরা প্রায় হচ্ছে প্লাটিলেট, তারপরে আর আরেকটা কি পাই? প্লাটিলেট, তারপরে আমরা উদ্ভিদে জানি কি সিপ কোষ, আরেকটা কি কর্নিয়া, আমাদের চোখের যে কর্নিয়া থাকে সেখানেও আমার নিউক্লিয়াস নেই। এই যে তিনটা অংশ, এই তিনটাই হচ্ছে আর সাথে আমার আরবিসি, এগুলোর মধ্যে কোনো ধরনের নিউক্লিয়াস নেই। এগুলো হচ্ছে নিউক্লিয়াস বিহীন কণা, আমরা এটা মনে রাখবো। আরেকটা হচ্ছে আমাদের মাছের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় নিউক্লিয়াস পাওয়া যায়। এখন দেখো দ্বি অবতল কেন? আমার এই লোহিত রক্তকণিকাটা দ্বি অবতল। এই দ্বি অবতল মানে হচ্ছে এটা থাকার সুবিধা আছে কিছু। এই দ্বি অবতল থাকার সুবিধা হচ্ছে এটা কি করতে পারে? ইজিলি আমার ক্যাপিলারি বা কৌশিক জালিকার মধ্যে দিয়ে কি
স্কুইজ করে চলে যেতে পারে, এই যে স্কুইজ মুভমেন্টের মাধ্যমে কি ইজিলি চলে যেতে পারে। আবার কি সুবিধা, এই দ্বি অবতল হওয়ার কারণে কি হয়, একটা থিন লেয়ারে তৈরি হয়। থিন লেয়ার মানে কি, পাতলা স্তর। এই থিন লেয়ারের কারণে হিমোগ্লোবিন গুলা কি থিন লেয়ারে থাকে, সো ইজিলি গ্যাসের আদান প্রদান হতে পারে, মানে ব্লাডের মধ্যে যে অক্সিজেন থাকে তা সে ক্যারি করতে পারে ইজিলি ব্লাড থেকে, এই থিন লেয়ারের কারণে। তারপরে আবার কি দেখো, সে কি করতেছে, অল টাইম যে হাইপোটোনিক এনভায়রনমেন্ট মানে হচ্ছে আমার কম অসমোলারিটি সম্পন্ন যে তরল সেগুলো মেনটেন করতে পারতেছে এই দ্বি অবতল হওয়ার কারণে। এখন দেখো এই যে আমার এখানে কি নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস বিহীন। নিউক্লিয়াস বিহীন হওয়ার কি সুবিধা, কেন এখানে নিউক্লিয়াস বিহীন? নিউক্লিয়াস বিহীন হওয়ার সুবিধা হচ্ছে, দেখো এই যে নিউক্লিয়াসটা না থাকার কারণে কিন্তু মেইনলি এই লোহিত রক্তকণিকাটা দ্বি অবতল হয়েছে। আর একটা কি, হিমোগ্লোবিনটা থাকার জন্য এনাফ স্পেস পায় আরবিসি তে, যদি নিউক্লিয়াস না থাকে, কারণ নিউক্লিয়াসের জায়গাটা সেখানে হিমোগ্লোবিন থাকতে পারে। এই দুটো হচ্ছে সুবিধা, এই কারণে এখানে নিউক্লিয়াস নেই, এই দুইটা কারণে নিউক্লিয়াস এখানে থাকে না। এখন দেখো আরবিসি নিয়ে কথা বলার আগে দেখি, আচ্ছা বলতো আমাদের যে ব্লাড সেল গুলো আছে এগুলো কি আসলে ব্লাড সেল বলি নাকি কণিকা বলি? দেখো আর কোনো কোষের ক্ষেত্রে কিন্তু আমরা কণিকা শব্দ ইউজ করি না, কিন্তু রক্তের ক্ষেত্রে কিন্তু আমরা কণিকা ইউজ করি। এখন দেখো কণিকা কেন বলা হয় এগুলাকে, কেন এগুলাকে আমরা সম্পূর্ণ কোষ বলি না? এক কথা হচ্ছে প্রত্যেকটা কোষে, মানে মনে করো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, দেখো লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু প্রয়োজনীয় সকল কোষীয় অঙ্গাণু নাই, যেমন নিউক্লিয়াস নাই, ঠিক তেমনি অনুচক্রিকার মধ্যে নিউক্লিয়াস নাই। আবার তারপরে তোমার মনে করো শ্বেত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস আছে কিন্তু অন্যান্য অনেক অঙ্গাণু নেই, যে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো নাই। সো এগুলো না থাকলে তুমি কিন্তু একটা সম্পূর্ণ কোষ বলতে পারবা না। আবার দেখো এই যে রক্তকণিকা গুলা কিন্তু বিভাজিত হয়ে আর কোন নতুন কণিকা তৈরি করতে পারে না। তার মানে কি বলবো, কেন এগুলাকে আমার ব্লাড সেল বলি না? কেন ব্লাড সেল বলি না? ফার্স্ট হচ্ছে কোষীয় অঙ্গাণু এনাফ নাই। তারপরে কি বিভাজিত হতে পারে না, বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করতে পারে না। এটা সবাই কোথা থেকে তৈরি হয়? এই কোষ রক্তকণিকা গুলো তৈরি হয় হচ্ছে আমাদের অস্থির মধ্যে স্টেম কোষ থেকে, যারা কি আমার ঘনভাবে সন্নিবেশিত হয়ে কি মাতৃকার উপর ভেসে থাকে, একটা অভিন্ন স্তর তৈরি করে না, মানে তাদেরকে একটা অভিন্ন স্তর তৈরি করার কথা, কিন্তু এগুলো কি করে ব্লাডের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। অভিন্ন স্তর তৈরি করে না। এই যে কারণগুলোর কারণে আমরা একটা ব্লাড সেল গুলাকে ব্লাড সেল না বলে আমরা কণিকা বলি, এগুলোকে সম্পূর্ণ ব্লাড সেল বলা হয় না। এখন চলো আমরা আরবিসিতে আবার ফিরে আসি। আরবিসি দেখো কোথা থেকে তৈরি হয় ফার্স্টে? দেখো আরবিসিটা যদি ভ্রূণ অবস্থা বলি, বা একে বলা হয় আমার ইন্ট্রা ইউটেরাইন লাইফ, তখন আমার আরবিসিটা কোথা থেকে তৈরি হয়? এই সময় দেখো 3 উইক থেকে যদি আমার 3rd মান্থ, এই সময় আরবিসিটা তৈরি হয় হচ্ছে আমার কুসুমথলি থেকে। কুসুমথলি, এই কুসুমথলির মেসোডার্ম, আমরা যেরকম আমরা ত্রিস্তরী প্রাণী, এই কর্ডাটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী, তাদের মধ্যে কি আমার এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম আছে। এই মেসোডার্ম থেকে আমার তৈরি হয় হচ্ছে 3 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত যে ভ্রূণ অবস্থা, ওই সময় তৈরি হয় আমার কুসুমথলি থেকে। কুসুমথলির আরেকটা ইংলিশে নাম হচ্ছে আমার ইয়কসেক বলে এটাকে। এখন দেখো 3 উইক থেকে 3 মান্থ, এরপরে কি আমার
মাস থেকে 5 মাস কোথা থেকে তৈরি হয়? 3 মান্থ থেকে 5 মান্থ। তখন কোথা থেকে তৈরি হয়? তখন তৈরি হয় হচ্ছে আমার লিভার। মেইনলি তৈরি হয় হচ্ছে লিভার থেকে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের আজমল স্যারের বইয়ে নাই, কিন্তু এগুলো কোশ্চেনে আসে। মেইনলি হচ্ছে লিভার থেকে তৈরি হয়, আবার পার্টলি স্প্লিন থেকে তৈরি হয়। তাহলে আর কি, একদম 5 মাস থেকে একদম বার্থ পর্যন্ত, 5 মান্থ থেকে বার্থ, এই সময়ের মধ্যে তৈরি হয় হচ্ছে আমাদের রেড বোন মেরু থেকে। এখন দেখো এই যে রেড বোন মেরুটা কি, এই দেখো একটা যদি বোন আঁকি, মনে করো এটা একটা বোন। এই বোনসটাকে যদি উপরে কিন্তু একটা শক্ত লেয়ার আছে যাকে আমরা বলি কম্প্যাক্ট বোন। এই কম্প্যাক্ট পার্টটা যদি আমি উঠাই, ভিতরে এরকম 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 স্পঞ্জের মতো জিনিস আছে, মানে গর্ত গর্ত এরকম গর্ত গর্ত জিনিস পাওয়া যায়। এইগুলাকে বলা হচ্ছে আমার, এখানে এই স্পঞ্জি বোনটার মধ্যে আমার বোন মেরু থাকে, মানে মেরু, বোন মেরু। এই বোন মেরুটা কিরকম বলবে না, রেড বোন মেরু থাকে। রেড বোন মেরু থাকে হচ্ছে এই হাড়ের ভিতরে থাকে। তাহলে আমি কি পেলাম, একদম 5 মাস থেকে বার্থ পর্যন্ত আমার শেষ। এরপরে হচ্ছে বার্থ থেকে আপ টু 20 ইয়ার্স পর্যন্ত কোথা থেকে তৈরি হয় আমরা দেখি। বার্থ থেকে একদম 20 ইয়ার্স, তখনও কি আমার রেড বোন মেরু থেকে তৈরি হয়। তারপর একদম আজীবন, মানে আছে আফটার 20 ইয়ার্স, মানে একদম সারা জীবন কোথা থেকে তৈরি হচ্ছে, সেখানে আমার রেড বোন মেরু থেকে তৈরি হচ্ছে। দেখো তখন কি হয়, এই যে এখানে যে আছে, এই যে বোনসটা আছে, এই বোনসের এখানে মিলি হচ্ছে স্পঞ্জি বোন গুলা থাকে, এখানে মিলিয়ে আমার বোন মেরু গুলা থাকে মিলি। তখন এই যে বোন মেরু গুলা সব বোনসে কিন্তু সারা জীবন কিন্তু এক্সিস্ট করে না, কিছু কিছু বোনসের ক্ষেত্রে এক্সিস্ট করে, যেখান থেকে আমার পরবর্তীতে এই আরবিসিটা তৈরি হয়। তাহলে আমরা দেখি যে একদম আপ টু, যদি আমি 20 ইয়ার্স হিসাব, 20 ইয়ার্স এর পরে কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গার বোন মেরু থেকে তৈরি হয়, আমাদের ভার্টিব্রা, ভার্টিব্রা, স্টারনাম, রিবস, তারপর হচ্ছে কি বোনস অফ স্কাল, তারপরে পেলভিস। পেলভিস মানে কি আমাদের নিতম্ব যাকে বলি, এই যে পেলভিস, আর হচ্ছে আপার ইন্ড, আপার ইন্ড অফ হিউম্যানাস, হিউম্যানাস আর কি ফিমার। দেখো আগে কোথায় ছিল, এখানে ছিল, মানে পুরা বোনস জুড়ে কি আমার রেড বোন মেরু থাকতো, মানে স্পঞ্জি বোনের মধ্যে আমার রেড বোন মেরু থাকতো, যেখানে মানে স্পঞ্জি অংশটা, স্পঞ্জি বোন না, এই কমপ্লেক্স বোনের ভিতরে পরে যেন স্পঞ্জি পার্টটা পায়, ওখানে আমার রেড বোন মেরুটা থাকতো। ওখান থেকে আমার তৈরি হতে হচ্ছে এখানে আরবিসি। কিন্তু যখন আমরা একদম পরিপক্ক অবস্থায় পরে 2 বছরের পরে থেকে তৈরি হয়, তখন এই যে মানে যদি একটা সীমা ধরি, তাহলে আমার এগুলার এখানে আপারিং, এটা হচ্ছে আপারিং, এটা হচ্ছে লোয়ারিং, এই পোর্শনটা লোয়ারিং, এটা আপারিং। এই আপারিং যেখানে যে বোন মেরুগুলো থাকবে সেখান থেকে তৈরি হয়। আর কোথা থেকে তৈরি হয়, আমাদের ভার্টিব্রা, স্টারনাম, রিবস, বোনস অফ স্কাল, পেলভিস, আপার এন্ড অফ হিউমারাস, ফিমার, এখান থেকে তৈরি হয়। তাহলে কোথায় কোথায় থেকে আমি আরবিসি পেলাম, আরবিসি মিললে আমরা কোথা থেকে তৈরি হয়, ফার্স্টে আমার ইনটিউটেরাইন ল্যাবে ভ্রূণ অবস্থায় তৈরি হচ্ছে আমার এক জায়গা থেকে, তারপরে আমার বার্থ থেকে 20 ইয়ার্স পর্যন্ত তৈরি হয় রেড বোন মেরু থেকে, একদম আপ টু 20 ইয়ার্স একদম পরে তাও আমার রেড বোন মেরু থেকে তৈরি হয়, কিছু নির্দিষ্ট বোনসের রেড বোন মেরু থেকে তৈরি হয়। এখন দেখো এই যে রক্তকণিকা, রক্তকণিকাগুলা তৈরি হওয়ার প্রক্রিয়া কিছু বলা হয়। রক্তকণিকা তৈরি হয়, আমরা কি বলি, রক্তকে ইংলিশে হিম বলা হয়। হিম শব্দটা, হিম এভাবে লিখে অথবা এভাবে লিখে,
হিম শব্দটা যেখানে থাকে তার মানে হচ্ছে রক্ত, আবার যদি ইমা থাকে সেটা আমার রক্ত বোঝায়। এই রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বলে আমার হিমোপয়েসিস। পয়েসিস মানে হচ্ছে কোনো কিছু তৈরি হওয়া, হিমোপয়েসিস। এখন দেখো এই যে আরবিসি, আরবিসি আরেকটা নাম কি, আরেকটা ইরিথ্রোসাইট। ইরিথ্রোসাইট, ইরিথ্রো মানে হচ্ছে লাল রং। এই যে ইরিথ্রোসাইট তৈরি প্রক্রিয়াকে তাহলে আমরা কি বলবো, ইরিথ্রোসাইট তৈরি প্রক্রিয়াকে বলবো আমরা ইরিথ্রোপোয়েসিস। ইরিথ্রোপোয়েসিস বলা হয়েছে ইরিথ্রোসাইট তৈরি প্রক্রিয়াকে। এখন দেখি আমরা এই যে আরবিসিটা কিভাবে তৈরি হয়। আরবিসিটা তৈরি হয় হচ্ছে আমার প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে। মেনলি ধরো আমার এত বড় নাম শেখার দরকার না এখন, ধরো আমার স্টেম সেল থেকে তৈরি হয়। স্টেম সেল থেকে কি তৈরি হয় আমার, কমিটেড স্টেম সেল। এখান থেকে তৈরি হয় কি আমার প্রো ইরিথ্রোব্লাস্ট। এই প্রো ইরিথ্রোব্লাস্ট থেকে তৈরি, তারপরে আমার আস্তে আস্তে আরো বিভিন্ন ধাপ শেষে একদম আমার আরবিসি তৈরি হয়। ওই এতগুলা ধাপ তোমার এখন শেখার দরকার নেই, যা শুধু তোমার কোশ্চেনে এটা আসবে যে প্রিমেচুর বা প্রিমেচুর আরবিসিকে কি বলে, সেটা হচ্ছে ইরিথ্রোব্লাস্ট। অথবা আসে যে নিচে কোনটি থেকে পরিপক্ক আরবিসি তৈরি হয়, ইরিথ্রোব্লাস্ট। তোমার বই ইরিথ্রোব্লাস্টে আছে, শুধু এতটুকু জিনিস মনে রাখবা যে ইরিথ্রোব্লাস্ট থেকে আমার আরবিসি তৈরি হয়। এখন আসো একজন মানুষের দেহে আরবিসির পরিমাণ পড়ি। আরবিসির পরিমাণ হচ্ছে, এটা হচ্ছে প্রতি ঘন মিলিমিটার আমার হিসাব করা হয়। তো দেখো যদি ভ্রূণ দেহে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। ভ্রূণ দেহে কতটুকু, ভ্রূণ দেহে হচ্ছে আমার 80 থেকে 90 লাখ। এরপরে কি আমার শিশুর দেহে, এখান থেকে একটা এমসিকিউ আসবেই, এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। শিশুর দেহে কত, 60 থেকে 70 লাখ। তারপরে কি পূর্ণবয়স্ক পুরুষ, তা কি 50 থেকে 54 লাখ। এটা অথবা বলা যায় 4.9 থেকে 5.5 মিলিয়ন পার মিলিমিটার কিউব, এইভাবেও বলা যায়। তারপরে নারীদের দেহে, পূর্ণবয়স্ক নারীর দেহে কতটুকু থাকে, সেখানে থাকে 44 থেকে 49 লাখ বা 4.4 থেকে 5 মিলিয়ন পার মিলিমিটার কিউব। মানে আমার পার মিলিমিটার কিউবে, এটা পার মিলিমিটার কিউবে মিলি হচ্ছে হিসাব করা হয়। এগুলো হচ্ছে আমার মিলি আরবিসির পরিমাণ। এখন দেখো এই যে আরবিসিটা তৈরি হয় কেন, মানে কখন তৈরি হবে বেশি বা কখন তৈরি হবে কম, এটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়। দেখো আরবিসি গুলা তৈরি হচ্ছে আমার স্টেম সেল থেকে। আর একটা কেন আরবিসি তৈরি হয়, আরবিসি কি সারা জীবন এক্সিস্ট করে না, 120 দিন হচ্ছে তার গড় আয়ু। 120 দিন পর পর কি আরবিসি গুলা নষ্ট হয়ে যায়, তো নতুন করে আবার আরবিসি তৈরি হয়। কিভাবে আরবিসি নষ্ট হয়, যারা পশুবচন পড়ছে তারা কি জানো যে অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয় আমার এই আরবিসি গুলা ধ্বংস হয়। কেন ধ্বংস হয়, কারণ বেশি যদি একটা কোষ বেশি দিন এক্সিস্ট করে তার কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। সো অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া কি হয়, আমার আরবিসি গুলা ধ্বংস হয়ে যায়। দেখো অক্সিজেনের ঘাটতি যদি হয়, অক্সিজেন ঘাটতি হলে মেনলি আমাদের আরবিসি প্রোডাকশন বেড়ে যায়। এখন দেখো অক্সিজেন ঘাটতি কেন, আমরা জানি যে হিমোগ্লোবিন, আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিন কি আমার অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে সে কি করে, ব্লাডে অক্সিজেনটা ট্রান্সপোর্ট করে। প্রায় 93% অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে এই হিমোগ্লোবিন দ্বারা। এখন দেখি কখন কখন আমার অক্সিজেনের মাত্রা কমে যায়। মনে করো অক্সিজেনের ঘাটতি কখন হবে, কারো মনে করো রক্তপাত বা কি হিমোরেসিসে,
হেমোরেজ মানে হচ্ছে রক্তপাত। হেমোরেজ হয়েছে, অথবা কি হাই অ্যালটিটিউড বা উঁচু স্থান। তারপরে আর কি গর্ভাবস্থা। তারপরে ব্যায়াম, অথবা যদি আমার রেড বোন মেরু ক্ষতিগ্রস্ত হয়, তখনও কি হবে, আমার বডিতে অক্সিজেনের ঘাটতি হবে, রেড বোন মেরু ড্যামেজ। এই অক্সিজেনের ঘাটতি যদি হয় তখন কি আমার ইরিথ্রোপয়েসিস বেশি বেড়ে যায়। এই ইরিথ্রোপয়েসিসের পিছনে একটা হরমোন কাজ করে, সেটা হচ্ছে ইরিথ্রোপয়েটিন হরমোন। ইরিথ্রোপয়েটিন হরমোনটা কোথা থেকে কাজ করে, যখনই আমার বডিতে অক্সিজেনের ঘাটতি হয় তখনই আমার ইরিথ্রোপয়েটিন হরমোনটা খরিত হয় বৃক্ষ বা কিডনি থেকে, ওরাই আরবিসি পরিমাণ বাড়ায়। দেখুন দেখি আমরা কিভাবে এটা হচ্ছে। এই যে অক্সিজেনের ঘাটতিকে বলা হচ্ছে হাইপোক্সিয়া। দেখো এখানে আমার কি হচ্ছে, এই যে দেখো হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া হলে সেটা কি করে, আমার এখান থেকে একটা স্টিমুলেশন যায় আমার বৃক্ষের মধ্যে, কিডনি থেকে কি তৈরি হয়, কিডনির মধ্যে যাওয়ার পরে সেটা ইরিথ্রোপয়েটিন রিলিজ করে। ইরিথ্রোপয়েটিনটা করে কি, স্টিমুলেশন দেয়, মানে উদ্দীপনা দেয়। ইরিথ্রোপয়েটিন কাকে স্টিমুলেশন দিবে, স্টিমুলেশন হচ্ছে রেড বোন মেরু। রেড বোন মেরু স্টেম সেলকে, এই রেড বোন মেরু স্টেম সেলকে দেয়, তারপরে তারা কি করে, ইরিথ্রোপয়েসিস করে। এইভাবে মেনলি আমার যখন অক্সিজেনের ঘাটতি হয় তখন আমার রেড বোন মেরু থেকে ইরিথ্রোপয়েসিসের মাধ্যমে আরবিসিটা তৈরি হয়। এখন দেখো এই যে ইরিথ্রোপয়েসিসটা হওয়ার জন্য আর এই যে হাইপোক্সিয়া, এই হাইপোক্সিয়া হচ্ছে কি একটা ফ্যাক্টর হিসাবে কাজ করতেছে এখানে। এটা বাদেও আরো কিছু কিছু ফ্যাক্টর কাজ করে যারা ইরিথ্রোপয়েসিস করে, মনে করো অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেগুলো কি তৈরি করে, আমার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা কিভাবে গঠিত, হিমোগ্লোবিনটা হচ্ছে আমার হিম আর হচ্ছে গ্লোবিন নামক, এই যে গ্লোবিন নামক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, এই যে হিম আর গ্লোবিন তৈরি হয়েছে। এখন দেখো অ্যামাইনো অ্যাসিড গুলো কি তৈরি করে, গ্লোবিন। গ্লোবিন সিনথেসিস করে, সিনথেসিস মানে কি, তৈরি হওয়া। তারপরে আবার মনে করো আয়রন, এই যে হিম, হিম মানে কি, হিমের মধ্যে কি থাকে, আমার আয়রন থাকে। আর এই যে আয়রনটা কি ফর্মে থাকে, 2+ ফর্মে, কিন্তু এই আয়ন আকারে থাকে। এটা কিন্তু কোশ্চেনে আসে যে এটা কি ফর্মে থাকে, 2+ নাকি 3+ নাকি নরমাল ফেরাম আয়ন হিসেবে থাকে। সো আয়রন কি করে, আয়রন কি করে, আমার এখানে হিম সিনথেসিস করে। আর হচ্ছে ভিটামিন B12, তারপরে ভিটামিন B9। ভিটামিন B9 আরেকটা নাম কি, ফলিক অ্যাসিড। এরা কি করতেছে, এই ফলিক অ্যাসিড এরা হচ্ছে ডিএনএ সিনথেসিস করে। তারপর হচ্ছে বাইসল্ট, এই যে ভিটামিনগুলোর অ্যাবজর্পশনে হেল্প করতেছে। আবার বিভিন্ন ধরনের মলিকুল, যেমন মনে করো ফেরাম, কপার, মলিবডেনাম, এইসব বিভিন্ন ধরনের আয়নগুলো শোষণে হেল্প করে হচ্ছে বাইসল্ট। এরকম বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করে। তারপরে আমরা গত ক্লাসে পড়ছিলাম যে কেন আমাদের পুরুষদের বেশি পরিমাণে ব্লাড থাকে বা আরবিসি পরিমাণ বেশি, আর নারীর দিকে কেন কম, কারণ কি তাদের সেক্সুয়াল হরমোনগুলো এখানে ভূমিকা পালন করে। কোন কোন সেক্সুয়াল হরমোনগুলো পড়ছিলাম, যে মেয়েদের দেহে থাকে হচ্ছে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন কি করতেছে, ইস্ট্রোজেন কিন্তু কি করে, আমাদের ব্লাডের পরিমাণটা কমায়, মানে রেড বোন মেরুকে সে
নেগেটিভ স্টিমুলেশন দিয়ে, যার কারণে কিন্তু আমাদের বডিতে কম পরিমাণে আরবিসি তৈরি হয় মানে মেয়েদের দেহে। তার মানে এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক দেয়। আর আরেকটা কি, আমরা পুরুষের দিকে কি পাইছিলাম, টেস্টোস্টেরন। সেটা কি করে, আমার পজিটিভ কাজ করে, মানে আমার রেড বোন মেরু সেলকে কিসে পজিটিভ ফিডব্যাক দিয়ে, যাতে বেশি পরিমাণে ইরিথ্রোপয়েসিস ঘটায়। তার মানে এই হরমোনগুলো কি আমার ফ্যাক্টর হিসেবে কাজ করে। আরো কিছু কিছু হরমোন কাজ করে যেগুলো বেশি পরিমাণে কিডনি থেকে ইরিথ্রোপয়েটিন রিলিজ করে কি আমার বেশি পরিমাণে আরবিসি হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়। যেমন মনে করো TSH, তারপরে মনে করো ACTH, তারপরে আমার আছে প্রোল্যাকটিন আছে, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন। এই যে হরমোনগুলো আছে, এই হরমোনগুলা হেল্প করে হচ্ছে আমাদের মানে বৃক্ষ থেকে বেশি পরিমাণে ইরিথ্রোপয়েটিন রিলিজ করে। সো ইরিথ্রোপয়েটিন গুলো কি করে, বেশি পরিমাণে ইরিথ্রোপয়েসিস ঘটায়। এইগুলা হচ্ছে তার, এই হরমোনগুলো হেল্প করে। অনেক সময় এমসিকিউর মধ্যে দিয়ে দেয়, খুবই রেয়ার কিন্তু দিয়ে দেয়, জাস্ট একটু জেনে রাখো তাও। আর TSH মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডেনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, এগুলো হেল্প করে। সেক্সুয়াল হরমোনগুলোর নাম বিশেষ করে মনে রাখলে কিন্তু চলতেছে না। আর হচ্ছে আমরা হাইপোক্সিয়ার ক্ষেত্রে দেখলাম। আর হাইপোক্সিয়া কেন হয়, এগুলো হাইপোক্সিয়া বা অক্সিজেন ঘাটতি কেন হয়, এগুলো কিন্তু এমসিকিউ আসে। যে রক্তপাত বা হেমোরেজ, হাই অ্যালটিটিউড, গর্ভাবস্থা, ব্যায়াম, তারপরে ব্লাড বোনের যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু আমার হাইপোক্সিয়া হয়। এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। এখন চলো, এখন আমাদের কেন ইরিথ্রোপয়েসিস হয় সবগুলো জানা শেষ। এখন দেখি যে লোহিত রক্তকণিকার রাসায়নিক গঠন দেখি। লোহিত রক্তকণিকার কি রাসায়নিক গঠন। এই যে লোহিত রক্তকণিকার মধ্যে কি কি থাকে চলো একটু দেখি। এই লোহিত রক্তকণিকার মধ্যে আমাদের পানির পরিমাণ থাকে কত, দেখো ব্লাডে কিন্তু পানি ছিল 90 থেকে 92। তোমার কোশ্চেনে দেখবা যে ব্লাড চাইছে নাকি আমরা লোহিত রক্তকণিকা বলছে। লোহিত রক্তকণিকা কিন্তু 60 থেকে 70%। সো আমরা কিন্তু এটা ভুলায় ফেলি যে আমরা লোহিত রক্তকণিকা পড়তেছি নাকি আমরা ব্লাড পড়তেছি। পানি হচ্ছে 60 থেকে 70, তারপরে হচ্ছে আমার কঠিন পদার্থ কত 30 থেকে 40%। এখন এই যে কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের মধ্যে প্রায় 90% কি তার হিমোগ্লোবিন। অবশিষ্ট অংশগুলো কি থাকে, অবশিষ্ট অংশগুলো থাকে প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ, ফসফেট, পটাশিয়াম, এসব থাকে হচ্ছে 10% জিনিস। মেইনলি কথা হচ্ছে আমার হিমোগ্লোবিন কতটা থাকে সেটা জানতে হবে। এখন দেখো একটা আরবিসিতে আমার হিমোগ্লোবিনের পরিমাণ কত থাকে, এটা আমি এভারেজ একটা গল্প বললাম। আমি যদি একটা আরবিসিতে লিখি, একটা আরবিসিতে হিমোগ্লোবিনের পরিমাণ থাকে হচ্ছে 33%। মানে কঠিন পদার্থের না, এটা হচ্ছে মেইনলি একটা আরবিসিতে কত থাকে হিমোগ্লোবিন, 33% হিমোগ্লোবিন বা 29 পিকোগ্রাম। এই 29 পিকোগ্রাম থাকে হচ্ছে হিমোগ্লোবিন একটা আরবিসির মধ্যে। আর দেখো এখন আসি আমরা হিমোগ্লোবিন নিয়ে কথা বলি। এই যে হিমোগ্লোবিন কিভাবে থাকে, হিমোগ্লোবিনে কি হয়, এখানে 4টা পলিপেপটাইড চেইনের সাথে একটা হিম গ্রুপ যুক্ত থাকে, মানে 4টা পলিপেপটাইড চেইন। 4টা পলিপেপটাইড চেইন কি, 4টা পলিপেপটাইড কি আমার যে গ্লোবিন চেইন। এই যে গ্লোবিন চেইন কি কয়টা থাকে আমার, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। 4টার সাথে কয়টা হিম থাকে, একটা হিম কিন্তু যুক্ত থাকে হচ্ছে এই যে হিমোগ্লোবিনের স্ট্রাকচার হচ্ছে এরকম থাকে। তাহলে হচ্ছে এই যে হিমোগ্লোবিন কি করে, হিমোগ্লোবিন কি অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, হিমোগ্লোবিন কি করে অক্সিজেনের সাথে বাইন্ড করে কি তৈরি করে, অক্সিহিমোগ্লোবিন। এখানে হিমোগ্লোবিন কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, যে এখানে হিমোগ্লোবিন 4টা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। 4টা অক্সিজেন, এটা কিন্তু আসে কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, 4টা অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যুক্ত হতে পারে, 4টা হাত থাকে হিমোগ্লোবিনের। এখন আসি
এই যে হিমোগ্লোবিনে কি থাকে, এই হিম যে অংশটা আছে, হিম অংশটা কি মানে লৌহ, যেখানে আমি পড়ছি যে Fe2+ আয়ন আকারে লৌহটা থাকে। আর হচ্ছে এখন দেখো এই যে হিমোগ্লোবিনের মধ্যে পুরুষে কতটুকু থাকে হিমোগ্লোবিন, স্ত্রী দেহে কতটুকু হিমোগ্লোবিন থাকে। পুরুষ দেহে হিমোগ্লোবিন থাকে মানে হচ্ছে মেলের ক্ষেত্রে কতটুকু হিমোগ্লোবিন থাকে, মেলের ক্ষেত্রে থাকে হচ্ছে 13.5 থেকে 17.5, মানে 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার। কালকে কিন্তু বলছিলাম যে গ্রাম পার ডেসিলিটার আমাদের বডিতে কিন্তু কয়ভাবে মানে কয়টা প্রকাশ করে পরিমাণ, একটা হিমোগ্লোবিন, একটা হচ্ছে প্লাজমা প্রোটিন। 13.5 থেকে 17.5, অথবা আরেকটা মেজার আছে যেটা মেডিকেলের বইগুলাতে আছে, সেগুলো হচ্ছে 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার। কখনো কোশ্চেনে কিন্তু এটাও আসতে পারে, তুমি দুইটাই শিখে রাখবা। আর ফিমেলের ক্ষেত্রে কতটুকু আছে দেখো, ফিমেলের ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন আছে কত, 11.5 থেকে 15.5, 11.5 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার, অথবা মেডিকেলের বই আছে 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার। সো দুইটা মেজারমেন্টই তুমি একটু জেনে রাখবা। আর আরেকটা হচ্ছে চিলড্রেনের দেহে মানে ইনফ্যান্ট অবস্থায় বা চিলড্রেনের দেহে কতটুকু থাকে, ইনফ্যান্ট বা চিলড্রেনের দেহে কত, 23 গ্রাম পার ডেসিলিটার। এখন দেখি আরো কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ দেখি। যে দেখো এখানে যে আমার 1 গ্রাম হিমোগ্লোবিন কতটুকু অক্সিজেন ধারণ করতে পারে, 1.34, কেউ 1.40, 1.34 থেকে 1.40 ml অক্সিজেন সে ধারণ করতে পারে। এই 1 গ্রাম হিমোগ্লোবিন, এটা হচ্ছে 1 গ্রাম হিমোগ্লোবিনের ধারণ ক্ষমতা। আর দেখো আমাদের বডিতে মোট আয়রনের পরিমাণ বা ফেরামের পরিমাণ থাকে মোট বডিতে, মানে দেহে মেনলি ফেরাম থাকে কতটুকু, ফেরাম থাকে হচ্ছে 4 থেকে 5 গ্রাম। আর আমার হিমোগ্লোবিনের মধ্যে কতটুকু আয়রন থাকে, মানে লোহিত রক্তকণিকা থাকে হচ্ছে মেনলি হচ্ছে 65%। 65% ফেরাম থাকে কোথায়, আমাদের আরবিসিতে, মানে আরবিসির যে হিমোগ্লোবিন আছে তার মধ্যে 65% মানে 2.5 গ্রাম কতটুকু থাকে, 2.5 গ্রাম থেকে আরবিসি থাকে। আর মোট বডিতে 4 থেকে 5 গ্রাম থেকে হচ্ছে আমার ফেরামের পরিমাণ। আর হচ্ছে 1 গ্রাম হিমোগ্লোবিন নির্ধারণ করতে পারে কতটুকু অক্সিজেন। এখন আসো আমার আমার হিমোগ্লোবিনের কাজ পড়ি। হিমোগ্লোবিনের ফার্স্ট কাজে কি আসে, হিমোগ্লোবিনের ফার্স্ট কাজ হচ্ছে সে কি অক্সিজেন ক্যারি করে, অক্সিজেনের সাথে বাইন্ড করে কি করে, অক্সিজেন ট্রান্সপোর্ট কি অক্সি হিমোগ্লোবিন গ্রুপে। এই অক্সি হিমোগ্লোবিন কি একটা অস্থায়ী যৌগ। এই অক্সি হিমোগ্লোবিন কি করে, সে ব্লাড থেকে অক্সিজেনটা ক্যারি করে সেটাকে আবার কিন্তু আমাদের বডি টিস্যুতে পৌঁছায় হচ্ছে অক্সি হিমোগ্লোবিন গঠন করার মাধ্যমে। এটা নিয়ে আমার বিস্তারিত বলবো হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়। তাহলে অক্সি হিমোগ্লোবিন গঠন করে আবার কিসে, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে কি হয় আমাদের টিস্যু থেকে লাংসে একদম নিয়ে যায়। তার মানে সে কি করতেছে, আমরা হিমোগ্লোবিনের কাজ কি বলবো, যে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, মানে হচ্ছে অক্সিজেন পরিবহন করে হচ্ছে কোথায়, লাং থেকে টিস্যুতে, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে টিস্যু থেকে লাংস। এটা হচ্ছে তার ইম্পর্টেন্ট একটা হিমোগ্লোবিনের কাজ। আর 2 নাম্বার যদি বলি, 2 নাম্বার কাজ হচ্ছে কি, সে আমার ব্লাড বাফার হিসেবে কাজ করে। বাফার মানে কি, বাফার হিসেবে কাজ করা মানে আমার বডিতে পিএইচটা মেনটেন করে হচ্ছে এই হিমোগ্লোবিন। তারপরে কি, আমার হিমোগ্লোবিন যদি পিএইচ মেনটেন করে তাহলে কি অ্যাসিড বেস ব্যালেন্সটা কি মেনটেন হয়। আর দেখো এই হিমোগ্লোবিনের মধ্যে কি আছে, আমার গ্লোবিন চেইন, মানে কি আমার পলিপেপটাইড চেইন প্রোটিন আছে। তার মানে কি সে প্রোটিন রিজার্ভ করে রাখে, প্রোটিন রিজার্ভ করে রাখে। আর কি বিভিন্ন ধরনের পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ তৈরি করে, যেমন মনে করো বিলিরুবিন, তারপরে কি বিলিভার্ডিন, এরকম বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ তৈরি করে। এখন দেখো এই যে হিমোগ্লোবিনটা আমার কিভাবে এই বিলিরুবিনটা তৈরি করে। ফার্স্টে কি হয় দেখো, একটা ফ্রেজাইল আরবিসি,
ফ্রেজেল আরবিসি মানে কি আমার, ফ্রেজেল আরবিসি মানে হচ্ছে আমার ভঙ্গুর আরবিসি। এই আরবিসিটা কি হয় আমার, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম দ্বারা কি হয়, সেটা এনগালফ হয়। এনগালফ মানে কি গ্রাস করে ফেলা। এনগালফ হওয়ার পরে কি সেটা আরবিসিটা কি ডিস্ট্রয় হয়, ডিস্ট্রয় হয় ম্যাক্রোফেজ দ্বারা। আসলে বুঝো, এটা তোমার যে মনে রাখতে হবে এরকম না, বুঝো কিভাবে বিলিরুবিনটা তৈরি হয়। এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম মানে হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ সেলগুলো। এগুলো কোথায় থাকে, প্লিহাতে থাকে। মানে আরবিসির ধ্বংস হয় কোথায়, প্লিহা, তারপরে যকৃৎ, তারপর বোন মেরুতে তৈরি হয়, বোন মেরু ধ্বংস হতে পারে। আমরা কিন্তু প্লিহাতে তৈরি হতে দিচ্ছি, মানে এখানে ধ্বংস হয়। এই জন্য প্লিহাকে আরবিসির কবরস্থান বলা হয়। তো ফ্রেজেল আরবিসি কে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমটা এনগালফ হয়ে ম্যাক্রোফেজ দ্বারা কি সেটা ডিস্ট্রয় হয়। সো ম্যাক্রোফেজ দ্বারা যদি ডিস্ট্রয় হয় তাহলে কি আমার রিলিজ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনটা বের হয়ে আসে। হিমোগ্লোবিনটা যদি বের হয়ে আসে তারপরে কি আমার হিমোগ্লোবিনেরও ভাঙন হয়। হিমোগ্লোবিনের যদি ভাঙন হয় তাহলে আমার কি তৈরি হয়, হিম প্লাস গ্লোবিন। এই গ্লোবিনটা, এই যে গ্লোবিন পোর্শনটা সেকে আমার আবার অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে চলে যায়। আমার কাজ হচ্ছে এই যে হিম নিয়ে, এই হিমটা তারপরে কি হয়, এই হিমটাকে যদি আমি ভাঙি, ভাঙলে আমার এখানে তৈরি হয় আয়রন, আর এখানে তৈরি হয় প্রোটোপরফাইরিন। এই প্রোটোপরফাইরিন তৈরি হয়। এই প্রোটোপরফাইরিন থেকে তারপরে আমার কি তৈরি হচ্ছে, এখান থেকে আমার আর বিভিন্ন স্টেপ অতিক্রম করে বিলিরুবিন তৈরি হয়। আর আয়রনটা কোথায় চলে যায়, আয়রনটা আবার আমাদের ব্লাডে চলে যায়। এই প্রোটোপরফাইরিন থেকে বিলিরুবিন তৈরি হয়। তারপর এই বিলিরুবিনটা আবার আমাদের ব্লাডে কিছু থাকে, ব্লাডে প্রোটিনের সাথে বাইন্ড করে, আবার কিছু পরিমাণে কি আমার হেপাটোসাইটে চলে যায়। হেপাটোসাইটে কি আমার বাইরের মাধ্যমে বের হয়ে চলে যায়। হেপাটোসাইট হচ্ছে আমার যকৃতের যে কোষ, সেগুলোকে বলা হয় হেপাটোসাইট। তারপর এগুলো যকৃতের মাধ্যমে বাইরের মাধ্যমে চলে যায়, পিত্তরসের মাধ্যমে চলে যায়, আবার কিছু অ্যালবুমিনের সাথে বাইন্ড করে, মানে প্রোটিনের সাথে বাইন্ড করে। সো এইভাবে হচ্ছে আমাদের বডিতে বিলিরুবিনটা তৈরি হয়। এগুলো হচ্ছে আমার হিমোগ্লোবিনের কাজ। আমার যদি কখনো কোশ্চেন হিমোগ্লোবিনের কাজ আছে, আমরা কিন্তু ঘাবড়াবো না, হিমোগ্লোবিনের কাজ কিন্তু খুবই ইজি। এখন দেখো, এখন আমরা পড়ি হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ পড়ি, লোহিত রক্তকণিকার কাজ সম্বন্ধে এখন পড়াশোনা করব। দেখো, লোহিত রক্তকণিকার কাজ কিন্তু অলরেডি অনেকগুলো পড়ে ফেলেছি। তার মধ্যে হিমোগ্লোবিনের যে কাজগুলো তা কিন্তু লোহিত রক্তকণিকার এই কাজ হিসাবে আমি গণ্য করবো। তারপরে এর বাকি কি থাকে, কালকে কিন্তু পড়ছিলাম যে আমার ঘনত্ব আর সান্দ্রতা বজায় রাখা হচ্ছে এই যে লোহিত রক্তকণিকা। আবার কি করে হচ্ছে হিমোগ্লোবিনের কাজগুলো পড়ার পরে বাফার হিসেবে কাজ করলো, ওটা আমরা জানতে পারছি। আবার হচ্ছে এই যে লোহিত রক্তকণিকার মধ্যে, এই লোহিত রক্তকণিকার মধ্যে কি আমার মেইনলি অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেন হচ্ছে, অ্যান্টিজেন দেখে কি আমরা চিনতে পারি যে আমাদের ব্লাড গ্রুপ কি, তার মানে এবিও ব্লাড গ্রুপিং, ব্লাড গ্রুপিং করতে পারি আমরা লোহিত রক্তকণিকার সাহায্যে। তার মধ্যে অ্যান্টিজেন থাকে, সেটার মাধ্যমেও করতে পারি। আর হচ্ছে অ্যান্টিবডি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কোথায় থাকে, অ্যান্টিবডি কোথায় থাকে প্লাজমাতে, আর অ্যান্টিজেন থাকে হচ্ছে লোহিত রক্তকণিকার। মেইনলি আমরা অ্যান্টিজেন দেখে রক্তের গ্রুপ শনাক্ত করি। তারপরে দেখলাম কি আমার বিভিন্ন রঞ্জক, বিলিরুবিন আর বিলিবার্ডিন তৈরি হয়েছে। এই যে প্রোটোপরফাইরিন থেকে মেইনলি আগে তৈরি হয়েছে আমার বিলিবার্ডিন, তখন এই বিলিবার্ডিন থেকে তৈরি হয় আমার মেইনলি পরে বিলিরুবিন। বিলিরুবিন কি আমার সবুজ রঙের, বিলিবার্ডিন হলুদ রঙের। তারপরে কি আমার এখান থেকে তৈরি হয় নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড তৈরি হয়, যেটা কি এল আর্জিনিনের মতো কাজ করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যে এল আর্জিনিন কোথা থেকে তৈরি হয়। এল আর্জিনিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এটা অ্যামাইনো অ্যাসিড যেটা প্রোটিন তৈরি করতে হেল্প করে, মানে হচ্ছে বডি বিল্ডিং এর যে প্রোটিনগুলো দরকার হয় সেগুলো তৈরি করতে হেল্প করে অ্যালার্জিনিন। তারপরে আবার হাইড্রোজেন সালফাইড তৈরি করে, হাইড্রোজেন সালফাইড। এটা কিন্তু এই যে সালফাইড, এই সংকেতটা মানে হচ্ছে তার লাস্টে কি আছে, সালফাইড। আমরা কিন্তু ফাইট বললে ফেলি, ফাইট বললে কিন্তু হবে না। আবার অনেকে আমরা এটা লিখে ফেলি, এটা হাইড্রোজেন সালফেট মনে করে, কিন্তু হাইড্রোজেন সালফেট তৈরি করে না, হাইড্রোজেন সালফাইড তৈরি করে হচ্ছে এই লোহিত রক্তকণিকা। হাইড্রোজেন সালফেটটা কি করে, সে কি করে লোহিত এই রক্তকণিকাকে নিঃসরণ করে রক্তনালীর সংকোচনের সংকেত প্রদান করে, রক্তনালীর সংকোচনে কি সে সংকেত প্রদান করে, মানে সে কি করে বেসো কনস্ট্রিকশন হিসাবে, কনস্ট্রিক্টর হিসাবে কাজ করে। আবার কি করে
এরা কিছু কিছু পরিমাণে ইমিউন রেসপন্স করতে পারে, মানে হিমোগ্লোবিনের মধ্যে হিমোগ্লোবিন থেকে কিছু ধরনের মুক্ত আয়ন সৃষ্টি হয় যেগুলো জীবাণু কোষপ্রাচীরকে ভেঙে দেয়। এটা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ, যা আমাদের সিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আমাদের খ নাম্বারের কোশ্চেনে অনেক সময় দিয়ে দেয়, কোশ্চেন ইজি করলে এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। এই ছিল আমার ওভারঅল হিমোগ্লোবিনের আলোচনা। এখন দেখো হিমোগ্লোবিনের আলোচনার মধ্যে আমার হিমোগ্লোবিনের লোহিত রক্তকণিকা আলোচনা। আর হিমোগ্লোবিনের মধ্যে আমি আরেকটু কথা বলি যে এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে হিমোগ্লোবিনকে বলা হচ্ছে হিমোগ্লোবিন এ। এইটা হচ্ছে আমার অ্যাডাল্ট হিমোগ্লোবিন। আর যদি আমি ফিটাল হিমোগ্লোবিন, ফিটাল মানে হচ্ছে যারা ভ্রূণ অবস্থায় বা বাচ্চাদের হিমোগ্লোবিন, ভ্রূণ অবস্থায় থাকে মাতৃগর্ভে থাকাকালীন হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন এফ। হিমোগ্লোবিন এফ বলা হয় হচ্ছে এই হিমোগ্লোবিনকে। এখন দেখো তোমার এখানে এই লোহিত রক্তকণিকার আলোচনা থেকে তোমার কোন কোনগুলো মাস্ট বি জানতে হবে। এখানে যে অংশগুলো আছে মানে পার্সেন্টেজ গুলা তার বডিতে কি থাকে এগুলো আমার মাস্ট বি জানতে হবে। এগুলো হচ্ছে তুমি স্টার মার্কস দিয়ে দেখো, মাস্ট বি আমার জানতে হবে। তারপরে কি পড়লাম আমরা, তারপরে পড়লাম হচ্ছে আমার এই যে কেন আমার অক্সিজেনের ঘাটতি হয়, তারপরে এখানে সংখ্যাগুলা এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে আমার এখানে কতদিন বাঁচে, কিভাবে ধ্বংস হয়, প্রসেসের মাধ্যমে ধ্বংস হয়। এরপরে কি পড়লাম, ফ্যাক্টর, বিভিন্ন ধরনের ফ্যাক্টর গুলা পড়লাম যে কোন কোন ফ্যাক্টর গুলো আমার লোহিত রক্তকণিকা তৈরি করতে হেল্প করতেছে। মেইনলি হচ্ছে এই প্রসেসটা আমার মেইনলি জানা থাকতে হবে। এটা পরীক্ষা আসুক বা না আসুক আমাদের মেইনলি জানা থাকতে হবে যে কিভাবে এটা তৈরি হচ্ছে। এরপরে আমার এখানে যে সেক্সুয়াল হরমোন গুলা এগুলা কিন্তু এমসিকিউতে দেয়, এগুলা সেক্সুয়াল হরমোন গুলা জানতে হবে আমার। এরপরে হচ্ছে আমার হিমোগ্লোবিনের কাজ, লোহিত রক্তকণিকার কাজ, এগুলা একটু ভালো করে দেখবো কারণ অনেক সময় দিয়ে দিবে এগুলা। তারপর হচ্ছে এই যে ভ্রূণ অবস্থা থেকে একদম পরিপূর্ণ অবস্থায় তার উৎপত্তি, এই এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যা আমাদের আজমল স্যারের বই নাই কিন্তু এটা আমাদের দিয়ে দেয়। তারপরে কি এই যে রক্তকণিকাকে কেন আমার সম্পূর্ণ কোষ বলা হয় না, এটা যখন কলেজের পরীক্ষাগুলো কি দিয়ে দেয়, কারণ আমরা এটা ছোট টপিকে দেওয়া আলোচনা করা, আমরা এটা বাদ দিয়ে দিই, আমরা কিন্তু বাদ দিলে হবে না। এটা এইগুলা কিন্তু খুব ভালোভাবে আমার পড়তে হবে যে আমার কোন কোন অংশগুলো আছে আমি আলোচনা করছি। তোমাদের যদি এগুলা থেকে কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।